আমি সিটি কর্পোরেশন থেকে আসছি। স্যার আমি আপনার পায়ে পড়তেছি, আমার হিন্দু দোকানটা তুইলেন না, আমার দোকানটা তুলে ফেলে আমি রাস্তায় পড়ে যাবো। আরে বাবা ওঠেন, আজব মানুষ তো, ওঠেন। আমি আপনাদের দোকান উচ্ছেদ করার জন্য আসি নাই, ম্যাজিস্ট্রেট স্যার আপনাদের সাথে কথা বলবে, ডাকছে আপনাদের। স্যার আপনি একটু ওনার একটু বুঝাই কল না, যাতে করে এখান থেকে আমার দোকানটা না তুলে, এখান থেকে দোকান তুলে দিলে আমার মায়ের লই আমি পথে বসে যাবো। আপনি একটু বুঝান না স্যার রে। আরে বাবা আমি তো জানি না স্যার আপনাদের সাথে কি কথা বলবে না বলবে। স্যার আপনাদেরকে ডাকছে, ওখানে দাঁড়াই আছে, চলুন আমার সাথে, আমি আসছি। মা, আমগো দোকানটা কি সত্যি সত্যি থাকবো না? আমগো দোকানটা কি তুলে দিব? আমগো তো মুখেও আনিস না, কিচ্ছু হইব না আমগো দোকানে। এক কাম করি, স্যার যেহেতু ডাকছে যাই আগে কথা কই, চল। স্যার আপনি যাদেরকে ডেকে পাঠিয়েছিলেন তাদেরকে নিয়ে আসছি। স্যার স্যার আপনার কাছে সাহায্য করে কইতেছে আমার দোকান দোকানটা তুলেন না। সাজিদ ভাই তুমি, আমি বুঝতে পারতেছি তুমি ওই ম্যাজিস্ট্রেটের মনে হয় কাছে কেউ না। ভাই তোমার কাছে আমি হাত জোর করতেছি, তুমি একটু স্যারে একটু বুঝায় কইও আমার দোকানটা যাতে ওখানে না তুলে, আমার দোকানটা না ওই যে পারমিশন লওয়া, আমার দোকানটা তুলে ফেলে আমি আমার মায়ের হলে তো রাস্তায় পড়ে যাবে, একটু বুঝায় কইও। ভাবি আপনি একটু শান্ত হন। যে ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা এসেছেন সেই ম্যাজিস্ট্রেটকে আপনারা দুজন বেশ ভালো মতো চেনেন, ইনফ্যাক্ট আমিও বেশ ভালো মতোই চিনি, বলতে পারেন আপনাদের খুব কাছের একজন মানুষ এই ম্যাজিস্ট্রেট। কি কইতেছো তুমি? ম্যাজিস্ট্রেট আমি চিনি, তুমি চিনো, তুমি তো চিনবে এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছের লোক কেমনে হয়? ভাবি সেই ম্যাজিস্ট্রেট আর কেউ না, সেই ম্যাজিস্ট্রেট আমি নিজেই, আপনার দেবর। কি কইলা তুমি? তুমি ওই ম্যাজিস্ট্রেট? আমার দেবর ম্যাজিস্ট্রেট? এই কি কথা কইতেছ, আমার তো বিশ্বাসই হইতেছে না। হায় হায়, আমার দেবর নাকি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। হ্যাঁ ভাবি, আপনার দেবর আজকে ম্যাজিস্ট্রেট। আর এর পেছনে সব থেকে বড় অবদান কার জানেন? আপনার। আজকে শুধুমাত্র এই আপনার জন্যই তো আমি ম্যাজিস্ট্রেট হতে পেরেছি ভাবি। আপনি যদি আমার জীবনে না থাকতেন তাহলে আজকে কি আমি এই পর্যায়ে আসতে পারতাম ভাবি? কখনোই আসতে পারতাম না। আপনার মনে আছে না ভাবি, ভাই মারা যাওয়ার পর থেকে আপনি আমাকে কত যত্নে রাখতেন, আমার কোনো চাওয়া পাওয়া কখনো অপূর্ণ রাখতেন না। আপনার কি সেই দিনটার কথা মনে আছে ভাবি? আমি আপনাকে এসে বলেছিলাম যে আমি ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য পড়াশোনা করতে চাই। ভাবি কি কিছু কইবা? হ্যাঁ ভাবি, ভাবতেছিলাম কি ওই শহরে গিয়া বিসিএস পরীক্ষা লেগা প্রিপারেশন নিব। হোমা, এটা তো ভালো কথা। শহরে গেলে ওই যে বড় বড় যে কোচিং সেন্টার গুলো আছে ওখানে যদি তুমি পড়তে পারো তাহলে তোমার লাগে আরো সুবিধা হয়ে যাইব। ভাবি সবকিছু কইলেই তো হয়ে যায় না। শহরে যেমন লেখাপড়া করুম, মেলা খরচের বিষয়, কোচিং এ ভর্তি, বইপত্র কিনা, মেসের খাওন দাওন, মেলা খরচের ব্যাপার তো ভাবি। হ, এটা তো ঠিক কইছো। শহরে গেলে তো পদে পদে খরচ, ঘর ভাড়া, তারপর ওই যে তোমার কোচিং এ খরচ, বইপত্র। আচ্ছা কত লাগবে শুনি? সব মিলে তাও কমপক্ষে হলেও 1 থেকে তো 1.5 লাখ টাকা লাগবেই। 1-1.5 লাখ টাকা? আচ্ছা হইবা তো। হাই খারাপ, বাদ দিমু মানে? হ্যাঁ তোমার কি আমি কিছু কইছি যে দিমু কি দিমু না? 1-1.5 লাখ টাকা তো সমস্যা নেই। এই সেনটা ধরো। আরে ভাবি তুমি এগুলো কি করতেছো? ভাইয়ের শেষ স্মৃতি ছিল এই চেনটা, এটা তুমি আমার দিতে চাইতেছো? না ভাবি, এটা দেওয়ানোর কোনো দরকার নাই। তুমি এক কাম করো, বেশি কথা না কইয়া এই সেনটা ধরো, এইটা বেচলে তুমি 1.5 লাখ টাকার মতো পাইয়া যাবা। ওই টাকা লইয়া সুন্দর মতো শহরে যাবা, এখন বাসা ভাড়া নিবা, আর বড় কোচিং এ ভর্তি হবা, আর হ্যাঁ ঠিকঠাক মতো পরীক্ষাটা দিবা। কেমন? তাই বলে ভাবি তুমি এই চেনটা আমার দিয়ে দিলা? আমি আর একটা কথা শুনতে চাই না। তুমি এখন যাবা, যাইয়া সুন্দর মতো এইটা আগে বেচবা, বেচা আইয়া সুন্দর মতো গুজগাছ কইরা আজকে শহরে যাইবা।
আচ্ছা ভাবি। ভাবি, আপনি যদি সেদিন আপনার সোনার চেনটা আমাকে না দিতেন, তাহলে হয়তো সেই চেনটা বিক্রি করে আমি টাকা পয়সা জোগাড়ও করতে পারতাম না, আর আমার পড়াশোনাটা কমপ্লিটও করতে পারতাম না। শুধু চেনের কথা বললে তো ভুল হবে ভাবি। ভাইয়া মারা যাওয়ার পর আপনি কখনো আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেননি ভাবি। আমার মুখ দেখলে আপনি বুঝে ফেলতেন যে আমার হয়তো কোনো একটা জিনিসের দরকার, আর আপনি সেই জিনিসই আমাকে এনে দেওয়ার চেষ্টা করতেন। কতটা স্যাক্রিফাইস করেছেন আপনি আমার জন্য ভাবি। আজকে শুধুমাত্র আপনার জন্য আমি ম্যাজিস্ট্রেট হয়েছি ভাবি। আপনার এই অবদান আমি কি করে ভুলে যেতে পারি ভাবি, বলেন তো? দূর বোকা, এটা কি কথা কইতেছ? আমি এত কি বা করলাম কও? আমি যা কিছু করছি, তোমার ভাই যে কথা আমার কাছ থেকে লইয়া গেছিল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তুমি তো তোমার ভাইয়ের কলিজার টুকরা ছিলা। তোমার ভাইয়ের তো মেলা বড় স্বপ্ন আছিল, হ্যাঁ সৌরভ ভাই বিশাল বড় একজন অফিসার হইব। সব সময় কথা কইতো, সবাই রে কইতো যে আমার ভাই একদিন মস্ত বড় অফিসার হইব। কিন্তু ভাগ্যটা তো আসলে আমগো লগে ছিল না, যার জন্য তোমার ভাইটারে আল্লাহ আমগো কাছ থেকে লয়ে গেছে। কিন্তু তুমি জানো, তোমার ভাই যখন অসুস্থ ছিল, তখন আমার কাছ থেকে একখান কথা নিছিল। আমারে কইছিল যে মুনা, আমি যদি না থাই, তুমি আমার ভাইটারে কিন্তু দেখা রেখো, নিজের ভাই মনে কইরো, আর যদি পারো ও যাতে করে বড় একজন অফিসার হয়, তুমি ওর লাগিয়া কইরো। আরে এটা তো আমার দায়িত্ব ছিল, আর আমি তো নিজে কিছু করি নাই। আমি তো তোমার ভাইয়ের স্বপ্নটাই পূরণ করছি। এর লেগে যদি আমার নিজের জীবনটাও দিতে হইতো, আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতাম। কেন জানো? কারণ তোমার ভাইয়ের কথা মানে আমার সবকিছু। এর লেগে ওই সামান্যটা শোনার চেন আমার কাছে কিচ্ছু না। কিন্তু বিশ্বাস করো, আজকে যে তোমারে আমি এরকম দেখতাছি যে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, আমার জীবন আর কোনো কোনো কষ্ট নাই। আমি এতদিন যা কষ্ট করছি, বিশ্বাস করো এক নিমিষে আমার সব কষ্ট মুছে গেছে। কিন্তু ভাই ভাই তোমার কাছে একটু অনুরোধ, তুমি তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, তুমি আমার দোকানটা ওহিনা তুইলো না, আমার দোকানটা ওহিনা চালাইতে দাও, নাইলে এই যে তোমার ভাতিজিরি লয়ে কিন্তু আমি রাস্তায় পড়ে যাবো। বিশ্বাস করো, দোকানটা ছাড়া কিছু নাই, তুমি দোকানটা উচ্ছেদ করো না ওহিন দেখা। না না ভাবি, ভয় পাবেন না, আমি আপনাদের দোকান উচ্ছেদ করব না। একটা ব্যাপার কি ভাবি জানেন, আমি ম্যাজিস্ট্রেট হয়ে যাওয়ার পর না আপনাদেরকে খুশির খবরটা দেওয়ার জন্য গ্রামে গিয়েছিলাম, কিন্তু গ্রামে গিয়ে দেখি আপনারা গ্রামে নেই। মনটা অনেক খারাপ হয়ে যায় আমার। আমি সবসময় ভাবতে থাকি যে এই খুশির খবরটা আপনাদেরকে জানাবো কিভাবে। পরে একদিন যখন আমি আমার গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা দেই, হঠাৎ করে দেখতে পাই আপনারা আমারই শহরে চায়ের দোকানে চা বিক্রি করছেন। আমি অবাক হয়ে যাই। এরপরে আমি আমার লোককে আপনাদের কাছে পাঠাই। ভাবি, আপনার দেবর একজন ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেটের ভাবি হয় আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে চা বিক্রি করবেন, এটা আমি মানতে পারবো না ভাবি, কখনোই মানতে পারবো না। ভাবি, আমার এই ম্যাজিস্ট্রেট হওয়ার পেছনে যে মানুষটার এতটা অবদান, সেই মানুষটা রাস্তার পাশে দাঁড়িয়ে চা বিক্রি করবে আর আমি সেটা সহ্য করব না ভাবি, এটা আমি কখনোই সহ্য করব না। তাই ভাবি বলে কি, আজকের পর থেকে আপনারা তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমাকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ভাবি, তোমাকে আমি এই শহরে সব করা নাম করা স্কুলে ভর্তি করিয়ে দিব। আর ভাবি, কম কষ্ট তো আর করেননি আমার পেছনে, তাই না? এবার আপনার আরাম করার সময়, আপনি আমার বাড়িতে থাকবেন, আরামায়েশে দিন কাটাবেন, আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। আপনি আর তোমা আজকে থেকে আমার সঙ্গে থাকবেন ভাবি, আমি আর একটা কথাও শুনতে চাই না। কি করতেছো ভাই তুমি? আজকের পর থেকে আমরা তোমার লগে থাকো, আর তোমার ভাতিজির এই শহরের সব থেকে বড় স্কুলে ভর্তি করাবা, এটা তো আমার লেগে অনেক খুশির একখান খবর। যাক, আমি ওর এলে অনেক চিন্তায় ছিলাম জানো, এখন ওর চাচায়া পড়ছে, আমার আর কোনো চিন্তা নাই। ভাবি, এসব কথা বাদ দাও, জলদি চলো, আমার গাড়িতে উঠবে, আমরা বাসায় যাবো, আসো। চল মা।
এই ভিখারি বাচ্চা, খাবারটা খেয়ে নিও। ধন্যবাদ স্যার। মুনা, মুনার মতো ভয়েস মনে হলো। ভাবি? ভাইয়া তুমি এসব কি বলতেছো? এখানে ভাবি কোত্থেকে আসবে? আসলে তুমি তো ভাবিকে অনেক বেশি ভালোবাসো, তাই না? এজন্য যে কোনো মেয়েকে দেখলেই ভাবি মনে করো। না, আমি স্পষ্ট মুনার ভয়েস শুনতে পেলাম। একটু দাঁড়া। নদী, ওইটা সত্যি মুনা। ও এখানে এই অবস্থায় কি করছে? ভাইয়া আমার কথাটা শোনো তুমি। না, আমি এত সহজে যাব না। আরে ভাইয়া এটা ভাবি না, বলতেছি তো। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। কি জিজ্ঞাবেন? জিগান। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ফ্যামিলির মেয়ে। আপনি এভাবে রাস্তায় কেন শুয়ে আছেন? ফ্যামিলি থাকলে কি কেউ এমনি রাস্তায় শোয়? মানে কি, মানে আপনার ফ্যামিলিতে কেউ নেই? আপনার স্বামী, মা, বাবা, শ্বশুর বাড়ির লোকজন, মানে কেউ কি নেই? আমার ফ্যামিলি বলতে আমার মা বাবা নাই। আমার ফ্যামিলি বলতে শুধু আমার স্বামী আর স্বামীর পরিবারই আছে। তো আপনার স্বামীর পরিবার থাকতে আপনি এভাবে রাস্তায় কেন শুয়ে আছেন এই গরমের মধ্যে? আপনি এসব শুনে কি করবেন কন? আপনি খাওন দিছেন, আল্লাহ আপনার জন্য ভালো করে, আপনি আজ যান। না না, আপনি ব্যাপারটাকে অন্যভাবে নিবেন না। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলতে পারেন। এমনও তো হতে পারে যে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি প্লিজ আমাকে একটু খুলে বলুন কি হয়েছে। আমার এই কথা শুনে তো আপনার কোনো কাম নাই, তবু যেহেতু আপনি আমার খাওন দিছেন আমি আপনারে কইতাছি। আমার স্বামী আমারে ভালোবেসে বিয়ে করে, বুঝছেন? কিন্তু আমার স্বামীর একটা ছোট বোন আছে, আমার ননদ। ওই ননদ আমারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আপনার ননদ আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? আসলে অনেক কাহিনী, বুঝছেন? ওই যে কইলাম না আমার স্বামী আমার ভালোবেসে বিয়ে করছে। আমি বেশি শিক্ষিত না, বুঝছেন? গ্রামের মাইয়া তো, মূর্খ। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি কোন রকমে। বাপ মা নাই তো, চাচির কাছে বড় হয়েছি। আমার স্বামী আমার এক দেখা ভালোবাসছে, এক দেখা ভালোবাসে আমার বিয়ে করছে। বিয়ে করে যখন নিয়ে আইছে তখনই হের বুইন মানে আমার ননদ আমার পছন্দ করে না, কারণ আমি একটা অশিক্ষিত মানুষ আর হের বুইন অনেক শিক্ষিত, অনেক ওই যে ম্যাডাম ম্যাডাম মতো দেখতে, বুঝছেন? তো আমি বুঝতে পারতাম যে হ্যাঁ আমার পছন্দ করতো না, কিন্তু কি করার কন। কিন্তু আমার স্বামীর লেগে না সহজে আমার কিছু কইতো না। কিন্তু ঘটনা ঘটছে কখন জানেন? আমার স্বামী একটা কামের জন্য দেশের বাইরে গেছে। এরপর থেকেই আমার ননদ আমার উপর জানেন অনেক অত্যাচার করতো। আমার লাগে দুর্ব্যবহার করতো, আমার ঠিক মতো খাইতে দিত না। তবুও না আমি কিচ্ছু কইতাম না, জানেন? কারণ হ্যাঁ তো আমার ছোট আর ননদ তো আমার বোনের মতো। কিন্তু একদিনও অনেক খারাপ একটা কাজ করে ফেলাইছে। ও না একটা ওই যে ছেলে বাড়িতে লয়ে এসেছিল, পরে আমি বলছি নদী এইটা কিন্তু তুমি ঠিক করতেছো না, তোমার ভাই তোমারে কিন্তু অনেক ভালোবাসে, আর তুমি যদি এরকম কাজ করো তোমার ভাই যদি জানতে পারে তাহলে তোমার ভাই অনেক কষ্ট পাইবো। আর ওই দিনই আমার লাগে অনেক ভুল ব্যবহার করে। তুই এসব কথা কইতে চাস কিসের জন্য? হ্যাঁ, তোর তো সুখপা যে তোরে আমরা রাখতে দিছি, তোর কোনো যোগ্যতা আছে আমার ভাইয়ের বউ হওয়া? তোরা তো আমি সহ্যই করতে পারি না। এরপরে জানেন আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে আর বলছে আমি যেন আমার স্বামীর লেগে যোগাযোগ করার চেষ্টা না করে। যোগাযোগ করো বাবা কেমনে কন? আমি তো কিছু চিনি না। জানেন ওই দিনের পর থেকে আমি রাস্তায় রাস্তায় আমি ঘুরতেছি, রাস্তায় রাস্তায় আমি গাই। আমার তো কেউ নাই এই শহরে। তো এত কিছু যখন হয়ে গেল আপনি আপনার হাজবেন্ডকে কেন জানাননি বিষয়গুলো? কেমনে জানাবো কন? আমি তো কইলাম আমি অশিক্ষিত মানুষ। এই শহরে আমার স্বামী ছাড়া আপন আর কেউ নাই। আমার কাছে তো মোবাইলও নাই, আমি আমার স্বামীর লাগে কেমনে যোগাযোগ করুম? তো আমি আল্লাহর কাছে প্রত্যেক মুহূর্তে না দোয়া করি আল্লাহ যেন আমার স্বামীরে আমার কাছে লই আয়। আমি জানি জানেন আমার স্বামী যদি একবার আবার দেখে আবার এর কাছে আমার ফিরাই নিব, কিন্তু কবে যে আমার কাছে আমি এটা বুঝতেছি না। এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানতে পারলাম না। তুমি তুমি এখানে কিভাবে? তুমি জানো আমি কতদিন যাবত এমনি রাস্তায় পড়ে আছি, আমি ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, তো
আমার বোন আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার কত কষ্ট হইতেছে থাকতে, তুমি কইছিলা। আর ভয় পেও না, আমি তো ফিরে এসেছি নাকি। একটা ব্যাপার কি জানো, আমি বিদেশ থেকে দেশে আসার পরে ওরা আমাকে কি বলে, ওরা আমাকে বলে আমার ওয়াইফ নাকি অন্য একজন ছেলের হাত ধরে বাসা থেকে পালিয়েছে। এই কথাটা শোনার পরে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। হাজারক তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, আমি তো জানতাম তুমি কেমন, কিন্তু কি করব, আমি তো তোমার কোনো ঠিকানাই খুঁজে পাচ্ছিলাম না যে তুমি কোথায় কোথায় পালিয়েছো বা কোথায় আছো না আছো। তোমার প্রতি অনেক রাগও হতো মাঝে মধ্যে, ভাবতাম ওরা যা বলতো সেটা হয়তো সত্যি। সবসময় তোমাকে খুঁজতাম, ভাবতাম আমাকে কিছু না জানিয়ে ও কোথায় চলে গেল, আমার সঙ্গে এমন একটা কাজ কি করে করতে পারলো। কিন্তু সবসময় এই মানুষগুলো আমার কানের কাছে এসে একটা কথাই বলতো যে তুমি নাকি আমাকে ঠকিয়েছো, তুমি নাকি শুধুমাত্র আমার টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করেছো। আর আমি বিদেশে চলে যাওয়ার পর তুমি নাকি অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাও। এগুলোই চলছিল আমার কানের কাছে সব সময়। কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি, আমার বিশ্বাস ছিল যে তোমাকে হয়তো আমি খুঁজে পাবো, কিন্তু এইভাবে যে রাস্তায় তুমি পড়ে থাকবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। কিন্তু এখন আমার কাছে স্পষ্ট যে ও কেন আমার সঙ্গে জঘন্য একটা কাজ করেছিল। ওর জন্য তোমার থেকে আমি আলাদা ছিলাম। মোনা, তুমি আমাকে মাফ করে দিও, আমার উচিত ছিল তোমার সঙ্গে যোগাযোগ রাখার, কিন্তু আমি রাখতে পারিনি। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি তখন ফিরে এসেছি, তুমি চলো আমার সঙ্গে চলো। না না, তোমার বোন আবার আমার সহ্য করতে পারবো না, তোমার বোন আবার বাইর করে দিবে। আর আমি চাই না যে তোমার লাগে তোমার বোনের সম্পর্কটা নষ্ট হোক। আমার তুমি অন্য জায়গায় নিয়ে যাও, আমি ওই বাড়িতে যাবো না। আমার ওয়াইফকে আমি নিয়ে যাব, কে কি বললো না বললো সেগুলো দেখার সময় আমার নেই। আমি তোমাকে এই অবস্থায় তো রাখতে পারি না। হাজারক তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি ভালোবাসি। আর যে মানুষটার জন্য আজকে তোমার এই অবস্থা, সেই মানুষটাকে কিভাবে শাস্তির আয়তে আনতে হয় সেটা আমি বেশ ভালো মতোই জানি। তুমি চলো, আসো।